ডাকসুর পর এবার জাকসু নির্বাচনেও শিবিরের চমক। জিএস মাঝার সহ 21 পদেই জিতেছে তাদের জোর। স্বতন্ত্র জিতু জাকসু ভিপি। 3 দিন নানা নাটকীয়তার ফলাফল ঘোষণা। শুদ্ধাচার থাকলে রাষ্ট্র গণতান্ত্রিক হবে বলেছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রাণী সংরক্ষণের সময়োপযোগী আইন করার আশ্বাস। কেবল নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির তাগিদ আলী রিয়াজের। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনীতিবিদদের। দেশের অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে। অভিমত ব্যবসায়ীদের। বিপর্যয় ঠেকানো গেছে দাবি সরকারের। 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচন। শপথ নিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার ঘোষণা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অভিনন্দন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনেও ছাত্র শিবিরের চমক। জিএস এজিএস সহ জাকসুর 25টি পদের মধ্যে 21টিতেই জিতেছে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করা হয়। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। এ উল্লাস বিজয়ের। এ জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। যে জয়ের আনন্দে অশ্রুসিক্ত বিজয়ীরা। ফলাফল ঘোষণার সাথে সাথে এভাবেই আবেগ আপ্লুত তারা। প্রায় 3 যুগ অনেকটা নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের সিংহভাগ। জিএস এজিএস এর 2 পদ সহ 25 পদের 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই দায়িত্বকে জাহাঙ্গীরনগর পরিবারের আমানত বললেন নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। দিলেন সময়মতো পরবর্তী জাকসু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখার ওয়াদাও। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি। আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায়ে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি। আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত, আমাদেরকে এই 20 জনের প্যানেলের 20 জনের মধ্যে 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। প্যানেলের সিংহভাগ জয়ে ক্যাম্পাসে কোনো আনন্দ মিছিল করেনি ছাত্র শিবির। ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরানা নামাজে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এই বিজয়টাকে শুধু ছাত্র শিবিরের বিজয় হিসেবে আমরা বলবো না, এটা আমি ইতিপূর্বেও বলেছি। এই বিজয়টা যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা জয় লাভ করতে পারেনি তাদের বিজয়, এরপরে যত সংগঠন রয়েছে তাদের বিজয়, শিক্ষার্থীদের বিজয় এবং জুলাইয়ের সকল শহীদদের বিজয় বলবো। কারণ জুলাই পরবর্তী যে বাংলাদেশ গঠিত হয়েছে, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে আমাদের প্রত্যেকটা কর্মসূচিকে ডিজাইন করতে। আমরা শিক্ষার্থীদের সাইকোলজি এবং পালসকে বোঝার চেষ্টা করেছি, তারা কেমন নতুন রাজনীতি দেখতে চায়। তো ঠিক সেভাবে করে ছাত্র শিবির তার অতীতের ধারাবাহিকতার আলোকে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করেছি। লেজুর ভিত্তি না করে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত ভিপি জিতু। শিক্ষার্থীদের প্রত্যাশা, সবচেয়ে বড় একটা প্রত্যাশা ছিল ক্যাম্পাস থেকে যে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি হয়, সেই রাজনীতির চর্চাটা আমরা বন্ধ করব এবং ক্যাম্পাসকে একটি নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব এবং একই সাথে যাতে শিক্ষার্থীরা সব সময় যাতে পড়াশোনার সমান সুযোগ সুবিধা পায় এবং একজন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি আবাসিক বিশ্ববিদ্যালয় যাতে কোনো রকম কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে হবে ইনশাল্লাহ। এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার 11,919, কাস্ট হয়েছে 8,016টি, অর্থাৎ 67.9%। 3 দিনের নানা নাটকীয়তা শেষে অবশেষে জাহাঙ্গীরনগর পেল নতুন শিক্ষার্থী প্রতিনিধি, যার মাধ্যমে অবসান হলো দীর্ঘ 33 বছরের প্রতীক্ষার। তাই তো এবার শিক্ষার্থীদের দেখার পালা নতুন ছাত্র প্রতিনিধিরা কতটুকু শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, সাভার। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এই মুহূর্তের পরিস্থিতি আসলে যেমনটা ঠিক ডাকসুতে হয়েছিল ঠিক একই রকম আসলে জাকসুতেও হয়েছে। কারণ আপনি জানেন যে শিবিরের বেশিরভাগ সিংহভাগ
প্রার্থী জয়লাভ করেছেন। আর শিবিরের জয় মানেই আমরা জানি খুব বেশি একটা আনন্দ উচ্ছ্বাস, বিজয় র্যালি এ ধরনের কোনো কিছু আসলে হয় না। আমার ডান পাশে ঠিক যদি একটু দেখাই যে এখানে আসলে কেন্দ্রীয় মসজিদ, এই কেন্দ্রীয় মসজিদে কিছুক্ষণ আগে শিবিরের প্যানেল এসেছিল। তারা যেহেতু আপনি জানেন যে 25টি সম্পাদক পদের মধ্যে 20টিতেই তারা জয় হয়েছে, বাকি 4টিতে তারা জয় হতে পারেনি, তা এজন্য তারা তাদের দল নিয়ে এখানে এসেছিলেন এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখানে এসেছিলেন। কেন্দ্রীয় সভাপতি এসে শুকরানা নামাজ আদায় করেছেন এবং এখানে দোয়া করেছেন। বিশেষ করে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেহেতু আপনার শিবির বান্ধব ছিল না, অনেক দিন ধরেই আপনি জানেন এই ক্যাম্পাসে শিবির অনেকটাই অপ্রকাশিতভাবে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়েছে। তাই তারা বিজয় উল্লাস না করে এই মসজিদে এসে তারা শুকরানা নামাজ পড়েছে এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস সেটি গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেটি তারা করবেন। আপনাকে একটু যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আপনার ভিপি পদে জিতু স্বতন্ত্র প্রার্থী, তিনি হচ্ছে 3334 ভোট পেয়ে ভিপি হয়েছেন। তার নিকটতম প্রার্থী শিবিরের আরিফুল্লাহ 2392 ভোট পেয়েছেন এবং জিএস পদপ্রার্থীতে আপনি জানেন যে মাঝহারুল ইসলাম তিনি জয়ী হয়েছেন, তিনি 3930 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম 1238 ভোট পেয়েছেন। দীর্ঘ 33 বছর পরে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীর যে প্রতিনিধি, সেই প্রতিনিধি পেল। এর নানা নাটকীয়তা শেষে আপনি জানেন যে গত বৃহস্পতিবার সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল, আজকে বিকেল 3টা নাগাদ কিন্তু ভোট গ্রহণ চলেছে। এর মধ্যেই কিন্তু একজন শিক্ষক প্রতিনিধি, তিনি পোলিং এজেন্ট ছিলেন, তিনি কিন্তু আপনি জানেন যে ভোট গণনা করতে করতেই কিন্তু মারা গেছেন এবং আরও বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, অনেক সাংবাদিক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। সব কিছু মিলে আসলে ফলাফলের জন্য সারা বাংলাদেশ কিন্তু অপেক্ষা করছিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অপেক্ষা করছিল, সেই ফলাফলের অবসান কিন্তু ঘটলো। সিফাত, আসলে এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন মামুন আব্দুল্লাহ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ 14 প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে একজন ভিপি ও 2 জন জিএস প্রার্থী রয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এই পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। এদিকে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী জোট। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে এই যৌথ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন থেকে 12টি দাবি উত্থাপন করেন রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদি মারুফ। অন্যদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু মনোনয়নপত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন। 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে। মানুষ হিসেবে রাষ্ট্র ও সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে সকল প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করা যাবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 1.5 দশকেরও বেশি সময় ধরে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে অনেকেই অসহিষ্ণু হয়ে উঠেছে। গণতন্ত্র শুদ্ধাচার বিদ্যমান থাকলে রাষ্ট্রে বাস্তবিকভাবে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে বলেও মন্তব্য তারেক রহমানের। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। রাজনৈতিক ডামাডোল ও পাল্টাপাল্টি অভিযোগ আর দোষারোপের প্রতিযোগিতায় ব্যস্ত নানা পক্ষ। তখন পশু পাখি নিয়ে এই অনুষ্ঠান। সারা দেশে প্রাণী ও পশুপ্রেমীদের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই মেলা। আর এই আয়োজনের শিরোনাম প্রাণী ও প্রাণের মিলন মেলা। বিকালে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভামঞ্চের যেই বড় পর্দায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত আছেন, এই আয়োজনে তা ভাগাভাগি করা হয়েছে। মনিটরের অর্ধেক জুড়ে দেখানো হয় নানা প্রজাতির পশু পাখি। এক কোণে বিড়াল কোলে তারেক রহমান। আমরা যেহেতু রাজনীতি করি, তারেক রহমান তাঁর বক্তব্যে অনেকের কৌতূহলের জবাব দেন, কেন প্রাণী ও প্রাণের এই মিলন মেলা। আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে, সেটা
রাষ্ট্র যখন কখনো কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি। কারো মনে এই ধরনের কথা আসাটা অন্যায্য নয় হয়তো, তবে আমাদের বোধহয় এটাও জেনে রাখা প্রয়োজন, নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার। রাষ্ট্র ও রাজনীতিতে মানুষের অধিকার এবং প্রাণীর নিরাপদ আবাসস্থলের জন্য সমাজে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শুদ্ধাচার নিশ্চিতের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরও সতর্ক এবং যত্নবান থাকব। রাজনৈতিক নেতাদের সঙ্গে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন ২ বছর লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এক এক জনের এক এক রকম। ৫ আগস্ট সফল হওয়ার পর তা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। ৩ মাস ডান বাম মধ্যপন্থা সবার সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে বিএনপি ৩১ দফা প্রণয়ন করেছিল। এখন ২-১টি দল পিআর পদ্ধতির কথা বলছে। একসাথে সবাই জেল জুলুম মোকাবেলা করলেও এখন ব্যক্তি স্বার্থ হাসিলে সবাই একসুরে কথা বলতে পারছে না বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বৈধ। যদি তাই না হয় তাহলে যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষাবোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের ২ বছর লাগে কেন? আর হাসিনা সরকার ছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাপ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? ৩-৪ জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। শুধু নির্বাচন নিয়ে না ভেবে রাজনৈতিক দলগুলোকে রুলস অব দ্য গেম বা প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তন নিয়ে চিন্তার পরামর্শ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। অন্যদিকে রাজনৈতিক মতভেদ থাকলেও গণতন্ত্রকে সুরক্ষা দিতে ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যই রাষ্ট্রের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা সংস্কার প্রস্তাবনা বিষয়ক আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত বাস্তবায়ন করতে হলে হোঁচট খেতে হবে। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষোভ দৃশ্যমান। ফ্যাসিবাদ শক্তির মোকাবেলা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকে। ইলেকশন যদি স্থগিত হয়, যদি পণ্ড হয়ে যায়, এমনকি ফ্যাসিবাদী শক্তি বাদ দেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে, শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন, হিংসা এটা বাড়বে এবং এটা রাজপথে একটা সহিংস বিরোধ বৈরিতাও এটা পর্যবেসিত হওয়ার ঝুঁকিটা বাড়বে। আমাদের যে জুলাই সনদটা আছে সেটা যাতে টেকসই ভাবে বাস্তবায়ন হয়, সেজন্য আমরা ন্যাশনাল পার্টি থেকে সবসময় বলছি যে আগামী যেই বডিটা ইলেক্টেড হবে তাদের যাতে কনস্টিটিউট পাওয়ার থাকে, সেভাবেই সবচেয়ে টেকসই ভাবে যে সংসদগুলোতে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ হবে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোন শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় না,
এটা একটা বাস্তবতা, এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। আমরা সবাই মিলে যাই খুঁজে বের করি না কেন, দিন শেষে যদি রাজনৈতিক সমঝোতা না হয়, আমরা যে পদ্ধতিতেই ইন্ট্রোডিউস করি বা চাপিয়ে দিই, সেটা সাস্টেইনেবল বা টেকসই হবে না। এখন আমার শেষ কথা হলো, আসলে আমরা সবাই মিলে দোয়া করি যে আমাদের নেতারা, আমাদের পলিটিশিয়ানরা যত তাড়াতাড়ি আমাদের সামনে সেই তৃতীয় বা বিকল্প সত্যটা হাজির করবেন, তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। সে লক্ষ্যেই রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে ঐকমত্য হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। এখন যারা বলছেন যে ঈশান কোণে ম্যাক দেখছে বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে কোনো রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে, সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই। ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেইটা আছে, সেটাকেও স্বাগত জানাই। কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা দূর করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর করতে ভূমিকা রাখার পরামর্শ দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। আপনাকে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সংস্কারের যে কথাগুলো আলোচিত হচ্ছে, সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করার আলোচনা। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে বলতেছি, ফাউন্ডিং একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। আলোচনায় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে সংকটের সমাধানে আলোচনার উদ্যোগ বহাল রাখার পরামর্শ দেন বিভিন্ন দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়ে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের 19টি বিষয়ের মধ্যে 10টিতেই একাধিক ভিন্ন মত রয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এই অঙ্গীকার চায় ঐকমত্য কমিশন। রিপোর্ট করছেন রকরুজ্জামান। গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করেছে কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়নের ক্ষেত্রে একমত সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের 19টি বিষয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের গঠন, ইখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ণ 10টি বিষয়ে ভিন্ন মত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সংবিধানের ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই
আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া। এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের 4টি পদ্ধতি গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্য কমিশন। আমরা সকল দল একত্রিত হলেও আমাদের আসলে অথরিটি তৈরি হয় না যে আমরা এটাকে সংবিধান আকারে বাস্তবায়ন করব। সেটা তখনই বাস্তবায়িত হতে পারে যখন জনগণ তার প্রতিনিধিদের মাধ্যমে এই অথরিটি আমাদেরকে দেন। সংবিধান কিন্তু কাউকে স্বৈরাচার বানায় নাই। স্বৈরাচার তার নিজ প্রয়োজনে সংবিধানটাকে অদল বদল করেছে, কাটাছেটা করেছে। সুতরাং সংবিধান ছিঁড়ে ফেলতে হবে। আমরা এটা সমর্থন করিনি। 13 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোন 2 ব্যক্তি সই করবেন তাদের নাম পাঠাতে বলেছে কমিশন। রবিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সনদের চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানোর আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী দাবি করেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়ার বিষয় এখন আর সরকারের হাতে নেই। যদিও ব্যবসায়ীরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি এখনও আছে লাইফ সাপোর্টে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের মতে, এলডিসি ইস্যুতে বাংলাদেশকে ঝুঁকি নিতেই হবে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। মাথাপিছু আয়সহ বেশ কিছু সূচকের মানদণ্ডে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হচ্ছে। এতে বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে শুল্ক সুবিধা পেয়ে আসছে তার পাবে না। এজন্য বিশেষত রপ্তানিতে নেতৃত্বে থাকা তৈরি পোশাক রপ্তানিকারকরা গ্রাজুয়েশন পেছানোর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে আসছেন। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী কথা বলেন এলডিসি উত্তরণ নিয়ে। It could be an argument, but it's a very weak argument, আমি বলবো frankly speaking। একটা দুটা কান্ট্রিকে আপনি শুধু ইউকে ইয়ে করলেন, কনভিন্স করলেন, আপনি এই যে আরও আদার এলডিসিগুলি আছে তাদেরকে কী করে আপনি কনভিন্স করবেন? তারা তো দেখছে আমাদেরকে হিংসার চোখে। আফ্রিকান দেশগুলিকে আপনি কীভাবে কনভিন্স করবেন? আমরা কিন্তু ভোট পাইতে হবে অর্ধেকের বেশি পাস হওয়ার জন্য। এই লাইফ সাপোর্ট থেকে আমরাও কিন্তু বলছি যে আমরা লাইফ সাপোর্টেই আছি। এখনও কিন্তু হ্যাঁ, আমাদের রিজার্ভ বেড়েছে বা অন্যান্য কিছু প্যারামিটার এই সরকার আসার ইকোনমিক ডিসিপ্লিন কিছুটা অন্তত ফিরে আসছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, যেখানে ঝুঁকি নেওয়া হয়নি সেখানে এগোনোও যায়নি। রানা প্লাজার বিপর্যয় তার বড় উদাহরণ। আপনি রিস্কগুলো তো নিতে হয়। এখন রিস্ক যদি আমরা না নেই, আমরা কোথায় যে ঠেকবো? বারবার একই এসে আমি আমার যেগুলো ডেটা, যেগুলোকে আমি চেরি পিক করলে আমার লাভ হয়, সেই ডেটাগুলো সামনে রেখে আমি একটা ইকোনমিক কনক্লুশন ড্র করতে চাচ্ছি। ইট ডাজন্ট হেল্প এনিওয়ান, কাউকে হেল্প করে না এটা। গবেষণা প্রতিষ্ঠান পলিসির এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসুর রিয়াজের মতে, তথ্যের ম্যানিপুলেশন হয়েছে বলে এলডিসি গ্রাজুয়েশন পেছানো যাবে না। ডেটা ম্যানিপুলেশন হয়েছে নিশ্চিত, সেই ডেটা ম্যানিপুলেশন নিয়ে ইউএন বডির কাছে যাওয়া যাবে না। কারণ ডেটা ম্যানিপুলেশন যদি আপনি কারেক্টও করেন, ওখানে আপনি যদি 20-30% আপনি মার্জিন অফ এরর দিয়ে অ্যাডজাস্ট করেন, তাও আমরা থ্রেশহোল্ডের উপরে থাকবো। সুতরাং সেইটা নেবে না। ম্যাক্রো এখনো আমরা শক্ত জায়গায় যেতে পারিনি, আশা করছি তাড়াতাড়ি যাবো। সুতরাং আইসিইউ থেকে হয়তো কেবিনে এসছি বা ওয়ার্ডে এসছি, হসপিটাল এখনো ছাড়তে পারিনি ম্যাক্রোতে। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্রাজুয়েশন সরকার যাচ্ছে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা। 3 বছর পরেও যদি। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল। দুপুরে কক্সবাজারে উখিয়ার একটি হোটেলে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009-এর সংশোধন বিষয়ক
পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পর সরকারে আসা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশাকে ভুলে সংস্কার ভণ্ডুল করে দেবে, সরকার এতটা নিরাশাবাদী নয়। রাজনৈতিক দলগুলো যখন আইন করে তখন তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনায় রাখে। ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া নীতি বাস্তবায়ন জরুরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় তিনি বলেন, লাইসেন্স নেয়ার আগে গণমাধ্যম মালিকদের উল্লেখযোগ্য টাকা প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় বরাদ্দ রাখা জরুরি। ন্যূনতম মজুরি 35,000 টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। এছাড়া সাংবাদিকতায় যারা কাজ করবেন তাদের যোগ্যতার বিকল্প নেই, নইলে গুজবে দেশের সহিংসতা বাড়বে। বলেন, প্রতিষ্ঠান মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত নয়। সাংবাদিক সুরক্ষা আইন আগামীতে খাত সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করবে বলেও জানান। কোনো সাংবাদিক প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে গিয়ে আহত বা নিহত হলে মালিক পক্ষকে আইনের মুখোমুখি করা হবে। নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত, একদম। আপনি ওয়েস্টবোর্ড দিয়ে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে। যারা ওয়েস্টবোর্ড দিবেন তাদেরকে আমাদের 3,000 টাকা করে দিতে হবে। বাংলাদেশের আমরা নিউজ পেপারের লাইসেন্স, টিভির লাইসেন্স, অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি। এগুলো দরকার নাই। নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে। যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা লাইসেন্স দিবেন তাদের 10 থেকে 20 কোটি টাকা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগরে ঘাটারচার প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সময় এই আশাবাদের কথা জানান তিনি। আমান বলেন, দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফল 24-এর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্টের পতন। তার বিশ্বাস, আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তারেক রহমান এই বাংলাদেশে, খালেদা জিয়া এই বাংলাদেশে, বিএনপি এই বাংলাদেশে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। দেশের জনপ্রিয় 2 তারকা অভিনেতা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। শনিবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে সই করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। এই উদ্যোগ ব্র্যান্ডটিকে এই প্রজন্মের সাথে আরও দৃঢ় ও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার উন্মোচন করেছে তাদের 10টি নতুন ও আকর্ষণীয় পণ্য, যা ফ্যাশন ও আরামের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা তাদের। এবার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ই হবে। এত প্রাণীর বিনিময়ে যে নির্বাচন হতে যাচ্ছে তার মধ্য দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকার জবাবদিহিতামূলক হবে, যা অতীতের সরকারের মতো হবে না। বরিশাল সফরে গিয়ে তিনি এসব কথা বলেন। সফরে তিনি বরিশাল নদীবন্দর, নগরীর জেল খাল ও স্টিমার ঘাট পরিদর্শন করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, শিক্ষকদের সম্মান সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও শিক্ষকদের সম্মানের চর্চা করতে হবে। বাবুগঞ্জের জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ বানচাল করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সকল অপশক্তিকে রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়িতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হল নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ NBA এর ফুটবল ফিয়েস্তা 2025। মোট 6টি দলে ভাগ হয়ে এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেন দেশের বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকরা। NBA এর সভাপতি সাকলাইন রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও ছিলেন বিএনপির আরেক সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অনেকে। চাঁদপুরে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে নাগরিক ঐক্যের গণসমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে যে দল কাজ করবে তিনি তাদের সাথেই থাকবেন বলে জানান। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্রকারীকে প্রতিহত করা হবে। বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির কামারখাড়া ইউনিয়নে মুন্সিগঞ্জ জেলা ও টঙ্গিবাড়ি উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। পরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে নতুন করে আরও ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিক মিয়া। কর্মসূচি অনুযায়ী রবিবার থেকে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে। জেলা প্রশাসকের মালিকানাধীন গোসাইরহাট দাসের জঙ্গলবাজারের গরুর হাট জেলা পরিষদ অবৈধভাবে বরাদ্দ দেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে গোসাইরহাট বাজার বণিক সমিতি ও সর্বসাধারণ। এতে শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়। গোসাইরহাট দাসের জঙ্গলবাজারে অবস্থিত গরুর হাট বৃহত্তর ফরিদপুর জেলায় অন্যতম গরুর হাট হিসেবে পরিচিত। গোসাইরহাট পৌরসভা প্রতি বছর প্রায় ৩ কোটি টাকা এই হাট থেকে আয় করে বাজারের উন্নয়ন সহ জনস্বার্থমূলক কাজ পরিচালনা করে। এসে খতিয়ান অনুযায়ী গরুর হাটের সম্পত্তির মালিক জেলা প্রশাসক, কিন্তু বিআরএস খতিয়ানে আনুমানিক ৭% ভূমি ভুলবশত জেলা পরিষদের নামে রেকর্ডভুক্ত করা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে জেলা পরিষদ ও কতিপয় ভূমিদস্যুর যোগ সাজসে অবৈধভাবে বরাদ্দ প্রদানের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দাসের জঙ্গলবাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, গোসাইরহাট বাজার ইজারাদার বাবুল খান সহ অন্যরা। বাজারের সকল ব্যবসায়ী হাটের ইজারাদার সহ সর্বসাধারণ ক্ষোভ প্রকাশ ও তীব্র প্রতিবাদ এবং বিআরএস খতিয়ানের রেকর্ড সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডাকসুর পর এবারে জাকসু নির্বাচনেও শিবিরের চমক। জিএস মাঝার সহ 21 পদে জিতেছে তাদের জোট। স্বতন্ত্র জিতু জাকসু ভিপি। 3 দিন নানা নাটকীয়তার পর ফলাফল ঘোষণা।
শুদ্ধাচার থাকলে রাষ্ট্র গণতান্ত্রিক হবেই বলেছেন তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রাণী সংরক্ষণে সময় উপযোগী আইন করার আশ্বাস। কেবল নির্বাচন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির তাগিদ আলী রিয়াজের। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনীতিবিদদের। দেশের অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে, অভিমত ব্যবসায়ীদের। বিপর্যয় ঠেকানো গেছে দাবি সরকারের। 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচন, শপথ নিয়েই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলার ঘোষণা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অভিনন্দন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।